ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। তো ঠিক আছে, তাহলে কলার কবিতার শুরুতেই আমরা হচ্ছে কলার কবিতার ইন্ট্রোডাকশনটা পড়ে নিই। হ্যাঁ, তো দেখেন এখানে কলার কবিতার ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া আছে। তো ইন্ট্রোডাকশন হচ্ছে কি বলা হচ্ছে দেখেন যে দ্য কলার ইজ এ পোয়েম বাই ওয়েলস পোয়েট জর্জ হারবার্ট। তো দেখো এই কবিতাটা হচ্ছে একটা ওয়েলস হচ্ছে একটা দেশের নাম, আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডের পাশে একটা দেশ, সেই দেশের একজন কবি। এই কবির দ্বারা এটা লেখা হয়েছে জর্জ হারবার্টের লেখা। আপনারা অলরেডি জর্জ হারবার্টের কি কবিতা পড়ে ফেলেছেন। পাবলিশড ইন 1633, যেটা প্রকাশ হয়েছিল 1633 সালে, অ্যান্ড ইজ এ পার্ট অফ এ কালেকশন অফ পোয়েমস উইথিন হারবার্টস বুক দ্য টেম্পল। হারবার্টের একটি বই যেটার নাম ছিল দ্য টেম্পল নামক বইয়ে এটা হচ্ছে মানে সেই বইয়ের একটা পার্ট হিসেবে এই কবিতাটি প্রকাশ করা হয়। দ্য পোয়েম ডিপিক্টস, এই পোয়েমটা হচ্ছে ডিপিক্ট করে, মানে এটা আসলে চিত্রায়িত করে এ ম্যান, একজন মানুষকে, হু ইজ এক্সপিরিয়েন্সিং এ লস অফ ফেইথ, যে বিশ্বাস হারিয়ে ফেলে, বিশ্বাস হারানোর অভিজ্ঞতার শিকার হয়েছে। অর্থাৎ তোমার হচ্ছে এই জর্জ হারবার্ট আসলে এই কবিতার মাধ্যমে যে ঈশ্বরের প্রতি যে তার বিশ্বাস হারানো সেটাকে সে এক্সপিরিয়েন্স করে। অ্যান্ড কি ফিলিংস অফ অ্যাঙ্গার, এবং সে একটা রাগের মতো একটা ফিলিংস হচ্ছে তার ভিতর জেগে উঠে ওভার দ্য কমিটমেন্ট হি হ্যাজ মেড টু গড। ঈশ্বরের প্রতি যে তার কমিটমেন্ট, এই কমিটমেন্টের জন্য তার ভিতরে একটা রাগ জেগে ওঠে। কেন সে ঈশ্বরের প্রতি কমিটমেন্ট করলো, এবং এই কমিটমেন্ট করা আসলে সে হচ্ছে একজন ধর্মযাজক। তো ধর্মযাজক হওয়া মানে কি ঈশ্বরের প্রতি কমিটমেন্ট করা, যে আমি আমার বাকি জীবনটা হচ্ছে ঈশ্বরের সেবায় নিযুক্ত করলাম। তো যখন এরকম একটা ঈশ্বরের সেবায় হচ্ছে কোনো কিছু নিযুক্ত করে, তখন এই জিনিসটা কী হয়ে যায়, এই জিনিসটা হচ্ছে আপনার এমন কিছু হয়ে যায় যে আসলে এটা কি আপনার ঈশ্বরের জন্য নিযুক্ত করা। তো ঠিক এই ব্যাপারটাই বলা হচ্ছে যে হি ফিলস দ্যাট, সে ফিলস করে দ্যাট হিজ এফোর্টস, এই যে তার এফোর্টসগুলা, মানে তার যে কাজকর্ম, ইন কমিটিং হিমসেলফ টু হিজ ফেইথ, তার বিশ্বাসের প্রতি হ্যাভ বিন ফ্রুটলেস, এগুলো আসলে মানে ফলহীন। অ্যান্ড কি বিগেন্স টু ম্যানিফেস্ট এ লাইফ ফর হিমসেলফ উইদাউট রিলিজিয়াস প্যারামিটার্স। স্যার এই জিনিসটার অর্থ বলতেছে যে যখন সে দেখলো যে বিগেন টু ম্যানিফেস্ট এ লাইফ, সে একটা নিজের জন্য একটা লাইফ খোঁজার চেষ্টা করলো, যে আমি এতদিন মানুষের সেবায়, ঈশ্বরের সেবায় আমি হচ্ছে আমার সময় কাটিয়ে দিচ্ছি, আমি আর এখন ঈশ্বর বা মানুষের সেবায় সময় কাটাবো না। আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই রিলিজিয়াস প্যারামিটারকে বাদ দিয়ে আমি আমার নিজের মতো করে জীবন কাটাবো। এটা হচ্ছে জর্জ হারবার্ট। মানে আসলে আমরা জর্জ হারবার্টকেই এই কবিতার স্পিকার ধরে এগিয়ে যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। হি ডিনাউন্সেস, সে হচ্ছে কী করে, ডিনাউন্স করে, নিষেধ করে, বা সে হচ্ছে নিচু করে দেখে হিজ কমিটমেন্ট অ্যান্ড কি প্রোক্লেমস হিমসেলফ ফ্রি, মানে নিজের যে কমিটমেন্ট ঈশ্বরের প্রতি সেটাকে সে খাটো করে দেখে, এবং প্রোক্লেমস, এবং ঘোষণা দেয় হিমসেলফ ফ্রি, নিজেকে সে মুক্ত হিসেবে ঘোষণা দেয় যে না, আমি ঈশ্বরের সেবা করবো না, আমি এখন মুক্ত। দ্য পোয়েমস থিম ইনক্লুড, এই যে কবিতার পোয়েমটা মানে থিমটা ইনক্লুড, এটা ইনক্লুড করে দ্য স্ট্রাগল উইথ ওয়ান্স বিলিভস, মানে নিজের যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে এক ধরনের সংগ্রাম। অ্যান্ড দ্য ডিজায়ার ফর অটোনমি, এবং অটোনমি অর্থাৎ হচ্ছে স্বৈরতন্ত্র যে একটা জিনিস, ইন ডিফেন্স অফ রিলিজিয়াস রেস্ট্রিকশন, মানে রিলিজিয়াস ধর্মীয় রেস্ট্রিকশনের ক্ষেত্রে যে একটা ব্যাপার, মানে একটা মানে এটা যে এটাকে পরাজিত করা, ডিফিয়েন্স করা যে একটা ব্যাপার, মানে ধর্মীয় বিধিনিষেধকে মানে মান্য করার না যে ব্যাপার একটা, সেটার কথা এখানে বলে। মানে একটা অটোনমি, মানে একটা হচ্ছে স্বৈরাচারতন্ত্রের একটা কথা বলে যে সে আর ধর্মকে মানবে না। দ্য স্পিকার ইজ ট্রাইং টু ক্রিয়েট হিজ ওন লিমিটস, কবি হচ্ছে তার নিজস্ব লিমিটটাকে সে ক্রিয়েট করতে চায়, টু লিড হিমসেলফ, নিজেকে কি লিড করার জন্য। আচ্ছা স্যার, আপনারা কি দেখতে পারতেছেন সবাই? হ্যালো, আচ্ছা। হিমসেলফ রেদার দ্যান কি ফলোয়িং গড, মানে সে আসলে গডকে ফলো করার চাই। হি ট্রাইস টু কনভিন্স, সে হচ্ছে কনভিন্স করতে চায় হিমসেলফ নিজেকেই, দ্যাট এ লাইফ অফ ফ্রিডম, মানে একটা স্বাধীনতার লাইফ চায়, উইল ব্রিং হিম, যেটা তার কাছে নিয়ে আসবে দ্য স্যাটিসফিকেশন, মানে এক ধরনের কে নিজের যে একটা মনের সান্ত্বনা, দ্যাট ইজ ফেইথ হ্যাজ ফেইল টু প্রোভাইড, যেটা তার বিশ্বাস কখনোই তাকে দিতে পারে নাই। তিনি যে ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন, অন্য মানে ধর্মের প্রতি যে তার বিশ্বাস, সেই বিশ্বাসটা কখনোই তাকে নিজের যে একটা ফ্রিডম সেটা দিতে পারে নাই, সেটা স্যাটিসফাইড হয় নাই। এই জন্যই সে চিন্তা করতেছে যে নিজেকে সে মুক্ত করবে, এবং মুক্ত করে হচ্ছে নিজেকে সে স্যাটিসফাইড করবে। স্যার, এটা ছিল এই কবিতার ইন্ট্রোডাকশন। তো এবারে যদি আমরা একটা সামারিতে আসি, তাহলে সামারিতে দেখব দ্য কলার ইজ এ ওয়ান স্টেঞ্জা ফ্রি ভার্স পোয়েম, এটা একটা এক স্টেঞ্জার একটা পোয়েম, এবং ফ্রি ভার্স মানে মুক্ত ভার্স, যেখানে রাইম স্কিম বা স্কেনিং কোনোটাই নেই। দ্যাট ইজ ওয়াইডলি আন্ডারস্টুড টু ইনক্লুড এ ডায়লগ, এটা আসলে
মানে বোঝা যায় যে কবিতাটাতে একটা ডায়লগ কথোপকথন জুড়ে দেওয়া হয়েছে বিটুইন এ সিঙ্গেল স্পিকারস টু ইনার ভয়েস, একটা মানে একটা একক একটা মানে স্পিকারের তার নিজস্ব দুটা ভয়েসের মাধ্যমে আসলে বা তার মনের ভিতরে আসলে দুটা ভয়েস আছে। সামটাইমস মাঝে মাঝে আইডেন্টিফাইড এটাকে মানে মনে করা হয় অ্যাজ দ্য হার্ট, মানে এটা আসলে একটা হৃদয় অ্যান্ড দ্য উইল এবং ইচ্ছা। তার হৃদয় এবং ইচ্ছা এই দুইটা হচ্ছে মানে তার ইনার স্পিকার বা ভয়েস যারা কথা বলতেছে। হোয়াইল দ্য উইল রিভেলস, যখন হচ্ছে তার এই যে উইলটা ইচ্ছাটা রেভেলস করে মানে বিদ্রোহ করে এগেনস্ট গড ঈশ্বরের বিরুদ্ধে, অ্যান্ড দ্য কলার এবং কলারের বিরুদ্ধে, যে কলার যেটাকে বলতেছি, আর ইয়োগ কি অফ রিলিজিয়ন অথবা রিলিজিয়ন ধর্মের যে ইয়োগ, ইয়োগ মানে স্যার আমরা এখানে গরুর যে জোয়াল এটাকে সাধারণত বুঝে থাকি ইয়োগ, তো এখানে হচ্ছে ধর্মের বাধা নিষেধের কথা বলা হবে। দ্য হার্ট উইজ দ্য ব্যাটল, তখন হচ্ছে এই হার্ট হৃদয়টা আবার তখন যুদ্ধে জিতে যায়, ওভারকামিং দ্য উইল, তখন হচ্ছে সেই ইচ্ছাকে সে মানে পরাজিত করে সে হচ্ছে জিতে যায় মানে নিজের হার্টের হৃদয়ের ইচ্ছাটা। ইন দ্য ফার্স্ট 16 লাইন মানে প্রথম 16 যে লাইন আছে সেই লাইনে অফ দ্য পোয়েম এই কবিতার দ্য স্পিকার, আমাদের এই স্পিকার মানে অর দ্য হার্ট অথবা আমরা হার্টকে বলতে পারি যে এই ক্ষেত্রে হার্টটা হচ্ছে এই 16 লাইনে স্পিকার স্টেট দ্যাট, তিনি হচ্ছে বর্ণনা করেন দ্যাট হি ইজ ফেড আপ উইথ দ্য কারেন্ট স্টেট অ্যাফেয়ার্স, মানে হচ্ছে তার যে মানে বর্তমানের যে অবস্থা সেই অবস্থার সাথে সে পুরোপুরি ফেড আপ মানে একদম বিরক্ত, অ্যান্ড কি প্লান্স টু সিক আউট হিজ ফ্রিডম, এবং সে চায় তার স্বাধীনতার জন্য সে হচ্ছে পালিয়ে যেতে চায়। তো তারপরে দেখো হি লেমেন্টস দ্যাট, সে হচ্ছে লেমেন্টস করে হি ইজ ইন সুইট, মানে সে হচ্ছে একটা সুইটের ভিতর মানে একটা একটা সুইট মানে একটা বদ্ধ জায়গায়, ইন এ লোলি পজিশন একটা নিচু জায়গায়, অ্যান্ড কি দ্যাট হি হ্যাজ নট রিপড কি গ্রেটার রিওয়ার্ডস, এবং এর ফলে সে মানে মূল্যবান কোনো যে রিওয়ার্ড বা সম্পদ সে হচ্ছে লাভ করতে পারে না, অর্থাৎ মানে তার যে অবস্থান সেটা খুব নিচু অবস্থান এবং সে কোনোভাবেই হচ্ছে ভালো কিছু অর্জন করতে পারে না। অ্যাজ দিস লাইন্স প্রোগ্রেস, যেহেতু এই লাইনগুলো কি বাড়তে থাকে, উই লার্ন দ্যাট আমরা শিখতে থাকি দ্যাট দ্য স্পিকার, এই যে স্পিকার হ্যাজ আন্ডারগন, সে যায় এ পিরিয়ড অফ কি পিনিং মানে অ্যান্ড কি স্যাডনেস, মানে একটা পিনিং মানে হচ্ছে অর্থাৎ কষ্ট এবং ব্যথার মধ্যে দিয়ে যায় মানে দুঃখের মধ্যে দিয়ে যায়, লিডিং টু হিজ প্রেজেন্ট অ্যাঙ্গার, এবং সে হচ্ছে তার বর্তমান যে রাগ সেই রাগের দিকে সে আস্তে আস্তে হচ্ছে এগিয়ে যায়। তারপরে দেখেন পরবর্তী লাইন 17 থেকে 26 পর্যন্ত অর্থাৎ 17 to 26, অ্যানাদার ইনার ভয়েস মানে ইন্টারজেক্স, আরেকটা ইনার ভয়েস যেটা ইন্টারজেক্স করে হঠাৎ করে বলে ওঠে নট সো মাই হার্ট, বলতেছে না আমার হৃদয়, রিমাইন্ডিং দ্য ফার্স্ট স্পিকার, প্রথম স্পিকারকে সে হচ্ছে রিমাইন্ড করে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে দ্যাট দেয়ার ইজ অ্যান এন্ড টু স্যাডনেস ইনসাইড, মানে অবশ্যই হচ্ছে এই যে দুঃখের যে দৃশ্য এটার একটা শেষ আছে, ইফ অনলি দ্য স্পিকার উইল, যদি স্পিকার কি উইল করে ইচ্ছা করে লিভ হিজ কোল্ড ডিসপিউট, তাহলে সে চাইলেই তার যে এই যে খারাপ সময় সেটাকে সে হচ্ছে ডিসপিউট মানে হচ্ছে দূরে সরিয়ে দিতে পারে। অর্থাৎ প্রথম কিন্তু 16 লাইন পর্যন্ত আমরা দেখলাম যে মানে এই আমাদের কবি সে হচ্ছে মানে মানে সে একটা আসলে মানে নিজে খুব কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, এবং এই লাইনগুলোতে আইসা তাই বলতেছে যে তার যে এই অবস্থাগুলো সেই অবস্থাগুলো সে সহজেই হচ্ছে কি তোমার হচ্ছে দূর করতে পারে কীভাবে, অ্যান্ড স্টপ হিজ রেবেলিয়ন, এবং তার যে রেবেলিয়ন সেটাকে সে স্টপ করতে পারে মানে তার বিদ্রোহকে, হি উইল বি এবল টু হিজ ওপেন হিজ আইস, সে হচ্ছে তার চোখ খুলবে, চোখ খুলতে সমর্থ হবে, অ্যান্ড সি দ্য ট্রুথ, এবং সত্যটা দেখবে। এরপরে দেখো ইন লাইন্স 27 to 32 মানে 27 to 32, অর্থাৎ এখানে 27 থেকে 32 লাইনে দ্য উইল রিপিয়ার্স মানে রিঅ্যাপিয়ার্স, তার যে ইচ্ছাটা আবার পুনরায় ফিরে আসে, কমান্ডিং দ্য আদার স্পিকার, অন্য স্পিকারকে কমান্ড করে এওয়াই চলে যাও, অ্যান্ড রিস্টে কি রিস্টেটিং হিজ কমিটমেন্ট, এবং সে তার নিজের যে কমিটমেন্টটাকে সে রিস্টেট করে মানে আবার পুনরায় বলে টু গোয়িং অ্যাব্রোড মানে বাইরে যাওয়ার জন্য। ইন দ্য ফাইনাল কি 4 লাইন্স অফ দ্য পোয়েম, কবিতার একদম মানে 4টা যে ফাইনাল লাইন সেখানে কি বলছে যে দ্য ইরেগুলার ফ্রি ভার্স মানে একটা অনিয়ন্ত্রিত একটা মুক্ত ভার্স, মুক্ত কবিতায় গিভস ওয়ে টু অ্যান্ড মানে এবি রাইম, মানে এখানে আবার এরকম একটা কবিতার মধ্যে সে হচ্ছে প্রথম মানে লাস্টের একদম 4 লাইনের একটা রাইম স্কিম নির্ণয় করে যাটা হচ্ছে এবি রাইম স্কিম। তার সেকেন্ড ইনার ভয়েস রিভিলস, দ্বিতীয় যে ইনার ভয়েস সেটা রিভিলস করে দ্যাট ইভেন দ্য মিডস্ট অফ এই যে রেভিং মানে এই মিডস্ট অফ রেভিং মানে এই কাজের মাঝখানে হি হার্ড সামন কলিং চাইল্ড, সে হচ্ছে কাউকে শুনতেছে, চাইল্ড বলে ডাকতেছে, মানে তার এই ব্যস্ততার মধ্যে তার এই রেভিংয়ের মধ্যে তার এই মন খারাপের মধ্যে সে শুনতে পাচ্ছে যে তাকে কেউ একজন চাইল্ড বলে ডাকতেছে, সন্তান বলে ডাকতেছে, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিল সে মাই লর্ড আমার লর্ড,
দিস ইন্ডিকেটস কি এ রিটার্ন টু গড আফটার এ পিরিয়ড অফ রেবেলিয়ন। এবং এই ঘটনাটা এই যে চাইল্ড বলে ডাক দেওয়ার পরে সে হচ্ছে মাই লর্ড বলে স্বীকার করলো, এর মাধ্যমে আমরা জানলাম যে আসলে কবি একটা মানে পিরিয়ড অফ রেবেলিয়ন অর্থাৎ একটা বিদ্রোহের একটা পিরিয়ড শেষে সে আবার হচ্ছে ধর্মের দিকেই ফিরে আসে। অর্থাৎ প্রথমে সে হচ্ছে মন খারাপ করে, এই পর্যন্ত হচ্ছে কবিতার মধ্যে সে মন খারাপ করে এবং পরবর্তীতে এইখানে সে হচ্ছে মন খারাপকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়, কারণ হচ্ছে তার কাছে অনেক কিছু আছে মন খারাপ দূর করার। আবার হঠাৎ করেই এইখানে আইসা শেষের চাইল্ড লাইনে গিয়ে সে বলে যে না, ঈশ্বরের বিরুদ্ধে এটা করতে হবে না। ঈশ্বর যখন তাকে চাইল্ড বলে মানে ডাক দেয় তখন তাকে লর্ড বলে ডাক দেয়, এবং এর মাধ্যমে সে বোঝায় যে তার যে বিদ্রোহ সেটা শেষ হয়ে গেছে এবং সেই ঈশ্বরের প্রতি আবারও আনুগত্য হয়েছে। অর্থাৎ তাহলে এই কবিতার তিনটা বিষয় লক্ষ্য করা গেল। প্রথম হচ্ছে ঈশ্বরের বিরোধিতা করতেছিল, তারপর হচ্ছে সে দুঃখ কষ্ট করছে এটার জন্য, এবং তৃতীয়ত বলো যে এই দুঃখ কষ্টকে সে দূর করতে পারে ঈশ্বরের এই কমান্ডগুলো না ফলো করে, সে হচ্ছে এই জীবনকে ত্যাগ করে সে আনন্দ পেতে পারে। তখন আবার হঠাৎ করে বললো না, এই জীবন ত্যাগ করে হয়তো বা সে আনন্দ পাবে না, এবং এই জন্য ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য এই জীবনে সে থেকে গেল। এইভাবে হচ্ছে আমাদের এই কবিতার সামারিটি আসলে গড়ে উঠেছে। তো দেখো এরপরে আমরা যেটা নিয়ে আজকে পড়বো সেটার নাম হচ্ছে অ্যানালাইসিস। দেখো দ্য ফার্স্ট 5 লাইনস অফ দ্য পোয়েম, কবিতার যে প্রথম 5 লাইন ইন্ট্রোডিউস, এটা আমাদেরকে পরিচিত করায় দেয় দ্য লং কি কোট, মানে লম্বা একটা কোট মানে উক্তিকে দ্যাট মেক্স আপ মোস্ট অফ দ্য পোয়েম, যেটা এই কবিতার অধিকাংশ জিনিসকেই আসলে প্রকাশ করে। এই কবিতাটা বুঝতে গেলে এই কোটটা বুঝলেই হয়ে যায়। দ্য স্পিকার অফ দ্য পোয়েম, এই যে আমাদের এই কবিতার যে পোয়েমের যে স্পিকার অ্যানাউন্সেস দ্যাট, মানে সে ঘোষণা দেয় হি স্ট্রাক দ্য বোর্ড, মানে সে হচ্ছে একটা বোর্ড মানে একটা কি বিরক্তিকর একটা অবস্থায় পড়ে গেছে। এই টেবিল অর অল্টার, সে হচ্ছে একটা টেবিলের মধ্যে অথবা একটা বেদিতে আটকে গেছে। অ্যান্ড দেন বিগেন এ লং মনোলগ, এবং তারপর হচ্ছে সে লম্বা একটা মনোলগ একক কথা শুরু করে দ্যাট এক্সটেন্ডস ফ্রম লাইন্স 1 to 32, যেটা 1 থেকে 132 লাইন পর্যন্ত হচ্ছে এই এই ব্যাপারটা হচ্ছে এক্সটেন্ডেড হয়, প্রসারিত হয়। হি বিগেন্স বাই স্টেটিং, সে হচ্ছে মানে বর্ণনা করে নো মোর আর না, ইমপ্লাইং দ্যাট, সে হচ্ছে স্মরণ করায় দ্যাট হি ক্যান নো লঙ্গার টলারেট হিজ প্রেজেন্ট সিচুয়েশন, সে তার বর্তমান যে অবস্থা সেটাকে আর সে টলারেট করবে না, সহ্য করবে না, অ্যান্ড উইল গো এওয়ে, এবং সে হচ্ছে দূরে চলে যাবে। লাইন 3 to 5 এবং 3 থেকে 5তম লাইনে গিভ ফার্দার কন্টেক্সট, সে হচ্ছে আরেকটা পরিস্থিতিকে সে দাঁড় করায় টু দ্য সিচুয়েশন, এই অবস্থানে হি হ্যাজ বিন শাইং, সে হচ্ছে কি শাইং করতে থাকে মানে হচ্ছে কষ্ট পেতে থাকে, হাউতাস করতে থাকে, অ্যান্ড পিরিং এবং কষ্ট পেতে থাকে মানে দুঃখ প্রকাশ করতে থাকে, ইন্ডিকেটিং হিজ আনহ্যাপিনেস, তার এই মানে আনহ্যাপিনেসকে অর্থাৎ অসুখী অবস্থাকে মানে ইন্ডিকেট করার জন্য, প্রকাশ করার জন্য। হাউএভার যাই হোক, হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে দ্যাট হি ট্রুলি হ্যাজ দ্য অপশন অফ মেকিং অ্যানাদার চয়েস, সে হচ্ছে সত্যি আরেকটা মানে অপশন তৈরি করে মেকিং অ্যানাদার চয়েস, আরেকটা কিছু বেছে নেবে, এই ধর্মকর্ম তার দ্বারা আর হবে না, সে নতুন একটা অপশন সে বেছে নিতে যাচ্ছে। হি স্টেট, সে বর্ণনা করে মাই লাইফ অ্যান্ড লোনলিনেস আর ফ্রি, আমার লাইফটা এবং আমি হচ্ছে মুক্ত। হিয়ার দ্য লাইন্স, এখানে লাইন্স কি মানে সিমিংলি রেফার টু দ্য ফ্রি ভার্বস, কি লাইন্স মানে ফ্রি ভার্বসের লাইনগুলোকেই প্রকাশ করে অফ দ্য পোয়েম, কবিতার ইটসেলফ এর মধ্যে। হি কম্পেয়ার্স হিজ লাইফ, সে তার জীবনকে হচ্ছে তুলনা করে, অ্যান্ড হিজ লাইন্স এবং তার কবিতার লাইনগুলোকে ইন টু সিমিলিস, দুইটা সিমিলি দিয়ে, স্টেটিং দে আর কি লুজ অ্যাজ দ্য ওয়াইন, মানে এগুলোর জন্য বাতাসের মতো হালকা, অ্যান্ড লার্জ অ্যাজ দ্য স্টোর, এবং এগুলো হচ্ছে গুলারদের মতো বড়, মানে তার যে জীবনের সমস্যা এগুলো হচ্ছে যেন গুলার মতো বড়, অর্থাৎ সমস্যার একটা গুলা হচ্ছে তার জীবনে আছে। দ্য কম্পারিজন টু দ্য উইন্ড, এবং এই যে বাতাসের যে একটা কম্পারিজন তুলনা হচ্ছে সে করে। স্যাররা 1 মিনিট, আমি হচ্ছে একজন আসছে, আমি নিয়ে আসি একটু। ও আচ্ছা, ফাতেমা আসছে, ঠিক আছে, ওকে, আমরা আবার হচ্ছে চলে যাই। তাহলে আমরা এখানে দেখলেন কি লিখলাম যে দ্য কম্পারিজন টু দ্য উইন্ড, এই যে বাতাসের যে একটা তুলনা, ট্রাইস টু হিজ থ্রেড, এটা হচ্ছে তাকে থ্রেড মানে থ্রেড দেয় টু গো অ্যাব্রোড, অ্যাব্রোডে যাওয়ার জন্য। সাজেস্টিং সে সাজেস্ট করে হি কুড ট্রাভেল এনিওয়্যার, সে মনে করে যে এই ঘটনার পরে সে হচ্ছে সব জায়গায় ভ্রমণ করতে পারবে। দ্য কম্পারিজন টু দ্য স্টোর, মানে এই স্টোরের সাথে কম্পারিজন করে, অর কি স্টোর হাউস অথবা স্টোর হাউসের সাথে সাজেস্ট দ্যাট হি ইজ ওয়েল শট উইথ দ্য নারিশমেন্ট, সে হচ্ছে এই যে নারিশমেন্ট এই মানে পরিচর্যা এর মাধ্যমে আসলে সে অনেক বেশি স্টকড, মানে ওয়েল স্টক, মানে তার অনেক বেশি পরিচর্যা হবে যদি সে হচ্ছে এই ধর্মকর্ম বাদ দিয়ে সে নিজের মতো করে চলার চেষ্টা করে। দেখো লাইন 6 to মানে 16, 16 থেকে মানে 6 থেকে 16তম লাইনে কন্টিনিউ দ্য স্পিকার্স মনোলগ, এই যে মনোলগটা চলতেই থাকে আমাদের এই যে স্পিকারের,
অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ট্রোডিউস এ নাম্বার অফ রেটোরিক্যাল কোশ্চেন্স, এবং সে হচ্ছে অনেকগুলো রেটোরিক্যাল কোশ্চেন আমাদের সামনে, মানে কিছু কোশ্চেন আমাদেরকে প্রশ্ন হচ্ছে আমাদের সামনে সে চাপিয়ে দেয়। দ্য স্পিকার আক্স, স্পিকার জিজ্ঞেস করে ইফ হি উইল রিমেইন ইন সুইট, মানে সে যদি তার বাসস্থানে মানে সুইটেই থাকে, অর্থাৎ তাকে যেখানে রাখা হয়েছে একজন যাজক হিসেবে, ইন এ সাবসার্ভেন্ট পজিশন ফর এভার, তাহলে সে সবসময় একটা অধীনস্থ থাকবে, অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকবে। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে নেক্সট হি ইন্ট্রোডিউসেস দ্য মোটিভ অফ দ্য হারভেস্ট, পরবর্তীতে সে হচ্ছে তার যে হারভেস্ট এই ঘটনার মানে পরিশ্রমের সে একটা মোটিভ হচ্ছে বর্ণনা করে, মানে সেটা আসলে কি করতে যাচ্ছে সেটা বলে সে। আস্কিং ইফ হি উইল অনলি হারভেস্ট কি থর্নস, মানে বলতেছে যে সে যদি মাত্র অনলি হারভেস্ট থর্নস, মানে তার মধ্যে শুধু এই কাঁটাটাকে সে হারভেস্ট করে মারাই করে, দ্যাট কি মেক্স হিম ব্লিড, এটা তাহলে রক্তাক্ত করবে, রেদার দেন হারভেস্টিং ফ্রুট, তাকে অবশ্যই হারভেস্টিং ফ্রুট মানে ফলের হারভেস্টিং করতে হবে, মানে ফল চাষ করতে হবে। এর পরবর্তীতে বলা হচ্ছে যে হি রিমেম্বার, সে স্মরণ করে এ পাস্ট ইন হুইচ, এমন একটা অতীত, দেয়ার ওয়াজ কি ওয়াইন, যেখানে ওয়াইন ছিল, ইয়ার সাজেস্টিং বুথ কি লিটারেল ওয়াইন, মানে এখানে আসলে সত্যিকার ওয়াইনের কথাই বলে যে সে একসময় ওয়াইন খাইতো। দ্য ফ্রুটস অফ দ্য হারভেস্ট, মানে তার হচ্ছে ওই মারায়ের যে ফল যেটা ছিল সেটা, অ্যান্ড পারহ্যাপস দ্য স্যাক্রামেন্ট অ্যাজ ওয়েল এজ এ কর্ন, এবং স্যাক্রামেন্ট এবং কর্নের মতো জিনিস হচ্ছে সে খাইতো। হাইবার যাই হোক, হিজ সাইজ মানে যে তার আর্তনাদ অ্যান্ড টিয়ার্স এবং তার কান্নাগুলো হ্যাভ ডেস্ট্রয়েড, এটা ধ্বংস করে দিছে দ্য ফ্রুটস অফ দ্য হারভেস্ট, আমাদের এই মারায়ের যে ফসল সেই ফলকে। হি হ্যাজ বিন সেট ফর টু লং, সে অনেক দিন পর্যন্ত দুঃখিত ছিল। হি ওন্ডার, সে অবাক হয়। ইফ হি ইজ অ্যালন, সে যদি একাকি থাকে, ইন হিজ ডিসঅ্যাপিয়ার, মানে তার এই নিরাশার সময়। অ্যান্ড ইফ হি উইল রিভার, মানে এভার রিসিভ, এবং সে যদি কোনো সময় রিসিভ করে এনি ওয়ার্ল্ডলি রিওয়ার্ডস, মানে কোনো পার্থিব কোনো পুরস্কার অর অনার্স অথবা সম্মান, অ্যাজ ইন্ডিকেটেড বাই ইজ ইয়ার্নিং ফর এ বে, তাহলে সে হচ্ছে একটা মানে বে চায়, লরেল চায়, লরেল ক্রো মানে একটা ক্রো চায়, অ্যান্ড এ গার্ল্যান্ড, মানে একটা হচ্ছে বে ক্রো মানে একটা দ্বারকাক চায়, এবং একটা গার্ল্যান্ড এবং একটা হচ্ছে ফুলের মালা চায়। তো এরপরে দেখো পরবর্তীতে ক্রিটিক্স হ্যাভ লং আইডেন্টিফাই লাইন্স 1 to 16 অ্যাজ রিভিলিং ওয়ান অফ দ্য স্পিকার্স ইনার ভয়েস। ক্রিটিক্স যারা বা সমালোচক তারা হচ্ছে এই 1 থেকে 16 লাইন পর্যন্ত তারা আসলে প্রকাশ করেছেন ওয়ান অফ দ্য স্পিকার্স ইনার ভয়েস, মানে স্পিকারের নিতের ভিতরের একটা কণ্ঠস্বর কথা বলতেছে। অ্যান্ড দেন এ সেকেন্ড ভয়েস এমার্জিং ইন লাইন 17, এবং একটা দ্বিতীয় ভয়েস যেটা 17তম লাইনে এমার্জ করে উত্থান ঘটে পারসিস্টিং থ্রু লাইন 26, যেটা হচ্ছে 26 লাইন পর্যন্ত যায়, মানে এটা চলতে থাকে। দ্য সেকেন্ড ইনার ভয়েস, এই যে দ্বিতীয় যে ইনার ভয়েসটা কি বলছে যে কাউন্টার দ্য ফার্স্ট, প্রথমকে কাউন্টার করে। নট সো বাট কি দেয়ার ইজ ফ্রুট, মানে বলতেছে কিছু নেই বাট এখানে একটা ফল আছে। অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ডস, এবং তোমার হাত আছে। ওয়াইল দ্য ফার্স্ট ভয়েস, এবং যখন প্রথম ভয়েস দ্য হার্ট, মানে আমরা জানি যে প্রথম বয়সটা ছিল হার্ট, ডিনাইজ দ্য এক্সিস্টেন্স অফ স্পিরিচুয়াল, মানে আমাদের এই যে স্পিরিচুয়াল ব্যাপারটাকে তিনি হচ্ছে স্বর্গীয় ব্যাপারটাকে যখন ডিনাইড করে, আর ওয়ার্ল্ডলি ফ্রুট অথবা এই ওয়ার্ল্ডলি ফ্রুটটা দ্য সেকেন্ড স্পিকার, তখন এই দ্বিতীয় স্পিকার দ্য উইল, তার ইচ্ছা, অ্যাজার্ট মানে নিশ্চিত করে দ্যাট ইট ইজ রেডিলি অ্যাভেলেবল ফর হারভেস্ট, এটা হচ্ছে তার এই হারভেস্টের জন্য বিখ্যাত। দ্য সেকেন্ড ভয়েস এনকারেজেস, এবং দ্বিতীয় ভয়েসটা আমাদেরকে এনকারেজ করে দ্য সেলফ টু স্টপ শাইং, মানে হচ্ছে নিজের এই শাইংটা আর্তনাদটা কমানোর জন্য। অ্যান্ড সিকিং আফটার ডাবল প্লেজার, এবং এই যে ডাবল আনন্দ খোঁজা এইটাকে বন্ধ করতে বলে। অর ওয়ার্ল্ডলি প্লেজার, অথবা ওয়ার্ল্ডলি প্লেজার পার্থিব যে আনন্দ সেটাকে বন্ধ করতে বলে। হি গোস অ্যাজ পার অ্যাজ টু মেটাফরিক্যালি কম্পেয়ার দিস মাইন্ডসেট টু এ কেজ, এবং প্রথমে কিন্তু সে তার যে মনটা, যে তার মনের যে মাইন্ডসেটটা, এটাকে সে একটা খাঁচার সাথে তুলনা করছে। অ্যান্ড রুপ অফ সেন্স, এবং এটাকে মানে বালির যে দড়ি সেটার দ্বারা তুলনা করছে। দিস সাজেস্ট, এটা সাজেস্ট করে দ্যাট দ্য স্পিকার, আমাদের এই স্পিকার হ্যাজ ইনফ্যাক্ট মোটামুটি ট্র্যাপড হিমসেলফ, নিজেকে বন্দি করেছে উইথ হিজ প্রিটিশ থটস, মানে তার চিন্তার মধ্যে। দিস ডিস্ট্রাকটিভ থটস, এই যে তার ধ্বংসমূলক চিন্তাগুলো রেদার দেন গড, ঈশ্বরের চেয়ে হ্যাভ শেপড হিজ ওয়ার্ল্ড, তার ওয়ার্ল্ডকে কি একটা রূপান্তর করে ফেলেছে। বাট হি ওয়াজ উইঙ্কিং, কিন্তু সে হচ্ছে উইঙ্কিং করতেছে, বারবার চোখের দৃষ্টি ফেলতেছে। অ্যান্ড উডস্ট নট সি, এবং দেখার চেষ্টা করতেছে না দ্য ট্রু কজ অফ হিজ অ্যাফ্লিকশন, মানে সে যেটা মনে করে, সে যেটাকে ধরতে চায়, তার সত্যিকারের কারণ কোথায় গিয়ে দাঁড়াবে সে সেটা বোঝার চেষ্টা করতেছে না। ইন লাইন 27 to 32, এবং লাইন কত 27 থেকে 32 পর্যন্ত, দ্য ফার্স্ট স্পিকার, প্রথম স্পিকার, দ্য হার্ট,
অ্যাড্রেস কি দ্য উইল মানে হচ্ছে সে উইলকে মানে ইচ্ছাকে অ্যাড্রেস করে অ্যান্ড কমান্ডস ইট অ্যাওয়ে এবং এটাকে যেতে বলে যে তুমি দূরে চলে যাও। হি ইনসিস্ট দ্যাট সে আরও জোর দিয়ে বলে হি উইল গো অ্যাওয়ে সে চলে যাবে। হি আক্স দ্য উইল সে তার ইচ্ছাকে জিজ্ঞেস করে টু টেক অ্যাওয়ে ইটস ডেথ হেড মানে তার মৃত মাথাকে সে নিয়ে যেতে চায়, মৃত্যুর মাথাকে। ইটস স্কাল অর মোমেন্টু মরি বলতেছে যে এটা স্কাল অর মোমেন্টু মরি যেটা কবিতাতে বলা হয় এ রিমাইন্ডার অফ মর্টালিটি। এটা মর্টালিটি মানে জিনিস মিথের যে জিনিসটা সেটাকে স্মরণ করায়। ফার্দারমোর যাই হোক হি স্টেট সে হচ্ছে বর্ণনা করে দ্যাট দ্য ম্যান হো যে মানুষটা হো ফরবিয়ার্স মানে হচ্ছে ফরবিয়ার মানে যে বহন করে অর নেগলেটস অথবা যে হচ্ছে মানে নেগলেটস করে অর্থাৎ যেটাকে সে হচ্ছে মানে মন দিয়ে দেখে না টু সার্ভিস ওন নিডস মানে নিজের প্রয়োজনকে ডিজার্ভস হিজ বার্ডেন এটাই আসলে তার বাধাকে হচ্ছে ডিজার্ভ করে। দিস লাইন্স মার্ক দ্য এন্ড অফ দ্য কোটেড মনোলগ এবং এই লাইনের মাধ্যমে এই মনোলগটা হচ্ছে শেষ হয়ে যায়। ইন দ্য ফাইনাল কোয়ার্ট্রাইন এবং প্রথম যে 4টি লাইন কোয়ার্ট্রাইন অফ দ্য পোয়েম এই পোয়েমের দ্য ইরেগুলার রাইম স্কিম রিজলভস এই যে এই কবিতার ইরেগুলার একটা অনিয়মিত যে রাইম স্কিম এটাকে রিজলভস করে সমাধান করে ইন্টু অ্যান এবি রাইমড কাপলেট মানে এবি রাইমড কাপলেট দ্বারা রাইম যুক্ত একটা কাপলেট দ্বারা। আফটার হিজ উইল মানে এই তার এই ওয়াইল্ড বন্য রেভিং মনোলগ এবং তার এরকম একটা তীব্র মনোলগের পর দ্য স্পিকার রিফ্লেক্টস মানে স্পিকার হচ্ছে রিফ্লেক্ট করে হোয়াইল হি ওয়াজ গ্রোয়িং যখন সে বেড়ে উঠতেছে মোর ফায়ার্স আরও বেশি ফায়ার্স মানে হচ্ছে মানে প্রচণ্ড রকমের অ্যান্ড ওয়াইল্ড এবং বন্য। হি হ্যাড গডস কল সে হচ্ছে ঈশ্বরের শব্দ শুনতে পারে চাইল্ড মানে তাকে চাইল্ড বলে ডাকতেছে ঈশ্বর অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দেয় সে সঙ্গে সঙ্গে মাই লর্ড আমার প্রভু। হিয়ার দ্য রেজুলেশন অফ দ্য রাইম স্কিম এই যে রাইমটার যে একটা রেজুলেশন মানে এটা একটা ফলাফল রিফ্লেক্টস দ্য রিসলিউশন অফ দ্য পোয়েম এই কবিতার একটি মানে সলিউশন নিয়ে আসে। দ্য স্পিকার ইজ নো লঙ্গার রেবেলিয়াস আমাদের এই স্পিকারটা আর রেবেলিয়াস থাকে না ফ্রি হয়ে যায় অ্যান্ড ওয়াইল্ড হয়ে যায় এবং বন্য হয়ে যায় এটা আর থাকে না। রেদার এর চেয়ে বরঞ্চ হি অ্যাকসেপ্ট দ্যাট সে মানে স্বীকার করে না দ্যাট হি ইজ গড চাইল্ড সে ঈশ্বরের সন্তান অ্যান্ড রিজলভস এবং সে হচ্ছে স্বীকার করে টু এন্ড সর্বশেষ ইজ রেবেলিয়ন মানে তার যে রেবেলিয়ন এটাকে সে হচ্ছে নিঃশেষ করে দেয় অ্যান্ড অ্যাকসেপ্ট গডস লাভ এবং ঈশ্বরের যে ভালোবাসা সেটাকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করে অ্যান্ড গডস ল এবং ঈশ্বরের আইনকে ওয়ান্স এগেন আবারও। তো স্যার এই ছিল এই ইচ্ছা আমাদের এই পর্যন্ত কবিতাটির বিশ্লেষণ এবং সব কিছু। আমরা এখন চলে যাব হচ্ছে এই কবিতাটির টেক্সটে। সবাইকে আছেন আপনারা? আচ্ছা ঠিক আছে ওকে আমরা দা কলার কবিতা তাহলে হচ্ছে লাইন বাই লাইন শুরু করে লেটস গেট স্টার্টেড। আই স্টার্ট দ্য বোর্ড অ্যান্ড ক্রাইড বলতেছে আমি হচ্ছে একটা বোর্ডের মধ্যে একটা বাধার মধ্যে পড়ে গেছি মানে ধরো একটা হচ্ছে বোর্ড এই বোর্ড মানে আসলে বোঝাচ্ছে যে একটা মানে কি একটা বদ্ধ ঘরের মধ্যে আটকা পড়ছি অ্যান্ড ক্রাইড এমন চিৎকার করতেছি নো মোর আর না আই উইল হ্যাভ রোড আমি এখান থেকে বের হতে চাই মানে বলতেছে যে আমি এরকম একটা ঘরের মধ্যে আটকা থাকতে চাই না আমি এখান থেকে বের হতে চাই। হোয়াট কি সেলাই এবার শাই অ্যান্ড পাইন আমি কি এরকম কিছুই মানে বলতেছে যে আমি কি সবসময় এরকম সাই হাউতাশা করবো এবং পাইন করবো। পাইন করা মানে কি কষ্ট পাওয়া ব্যথা পাওয়া যে আমি কি সবসময় ব্যথা পাবো। মাই ইলনেস অ্যান্ড লাইফ আর ফ্রি বলতেছে যে আমার মাই লাইন্স অ্যান্ড লাইফ আর ফ্রি বলতেছে আমার লাইন এবং আমার জীবন হচ্ছে মুক্ত। ফ্রি অ্যাজ দ্য রোড রাস্তার মতো মুক্ত। লুজ অ্যাজ দ্য ওয়াইন্ড এটা আমার যে ওয়াইন্ড মানে আমার যে জীবনের যে বাতাস সেটাকে হারিয়েছে। অ্যাজ লার্জ অ্যাজ স্টোর মানে এটা হয়ে গেছে একটা স্টোরের মতো বিশাল একটা কিছু অর্থাৎ আমার এটা জীবনটা হচ্ছে একদম কি মানে এরকম একটা বড় একটা জায়গায় যে বেজে মানে জীবনটা মানে বেজে গেছে। শ্যাল আই বি স্টিল ইন সুইট বলতেছে যে আমি কি এখনও এখানেই থাকবো এই বদ্ধ করে অবস্থান করব। হ্যাভ আই নো হারভেস্ট বাট এ থর্ন বলতেছে যে আমি কি কখনোই শস্য মারাই করতে পারবো না শুধু কাটাই মারাই করে যাব। অর্থাৎ সে মনে করে এই খ্রিস্টান থাকা মানে এই ধর্মীয় মানে নিয়মকানুন পালন করলে সে শুধু সারা জীবন থর্ন মানে কাটাই কুড়িয়ে যাবে সে কখনোই তার ফসলটাকে ঘরে তুলতে পারবে না। টু লেট মি ব্লাড অ্যান্ড নট রিস্টোর বলতেছে লেট মি ব্লাড মানে বলতেছে আমাকে রক্ত দাও এবং আমাকে রিস্টোর আমাকে আর থামিও না। হোয়াট আই হ্যাভ লস্ট উইথ কর্ডিয়াল ফ্রুট যে আমি আমার এই কর্ডিয়াল ফ্রুট যে ভদ্রতার যে ফ্রুট এই ফলের সাথে কী হারিয়েছি সেটা আমি আর রিস্টোর করতে চাই না। শিওর দেয়ার ওয়াজ ওয়াইন এখানে অবশ্যই ওয়াইন ছিল অর্থাৎ হচ্ছে মানে
ওয়াইন ছিল বিফোর মাই সাইজ, আমার এই সাইজের পূর্বে ডি ড্রাই ইট, এটা শুকিয়ে যাবে। দেওয়াজ ওয়াজ কর্ন, এখানে কর্ন থাকবে অর্থাৎ এখানে শস্য থাকবে। বিফোর মাই টিয়ার্স ডিড ড্রোন ইট, এবং এটা হচ্ছে আমার এই যে কান্না, মানে আমার কান্নায় এটা হচ্ছে ড্রোন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইজ দ্য ইয়ার অনলি লস টু মি, মানে বলতেছে এই যে বছরগুলো আমি এই যে আমার সার্ভিস দিয়েছি, চার্জের সার্ভিস একজন যাজক হিসেবে, এগুলা কি আসলে আমার খালি লস্ট, আমি কি হারিয়ে ফেলেছি? হ্যাভ আই নো বেস টু ক্রাউন ইট, বলতেছে যে আমার কি ইচ্ছে নাই আমি এগুলা রাজত্ব করি, আমি আমার সময়কে হচ্ছে আমি রাজত্ব করে দিই, আমি আমার সময়কে কাজে লাগাই। নো ফ্লাওয়ার্স, আমার কোনো ফুল নেই। নো গার্ল্যান্ডস গে, আমার জন্য কি কোনো গার্ল্যান্ডস মানে ফুলের মালা নেই? বলতেছে যে আমি এই যে কাজ করে যাচ্ছি কিন্তু আমার জন্য তো আসলে কোনো ফুল নেই, আমাকে কেউ ফুল দেয় না, আমাকে কেউ পুরস্কৃত করে না, আমাকে কেউ বড় বলে না। অল ব্লাস্টেড, সবই কি শেষ হয়ে গেছে? মানে এখানে প্রশ্ন করতেছে যে সবই কি আমার জন্য শেষ? অল ওয়াস্টেড, সবই কি আমার জন্য নষ্ট, মানে আমি কি আসলে কোনো কিছুই পাবো না? সে সেরকম বলার চেষ্টা করতেছে। নট সো মাই হার্ট, আমার হৃদয় না, বাট দেয়ার ইজ এ ফ্রুট, আমার হৃদয়ের ভিতরে একটা ফল আছে, একটা শস্য আছে। অ্যান্ড দাও হ্যাস্ট হ্যান্ডস, এবং তোমার নিজস্ব হাত আছে। অর্থাৎ এখানে যেটা বলতেছে যে মানে লেখক হঠাৎ করেই তখন ঘুরে গিয়ে বলতেছে যে না, আমার নিজের কাছেও একটা হাত আছে, আমার নিজেরও কি কিছু করার আছে, আমারও যন্ত্র আছে যে আমি এখান থেকে মুক্তি পেতে চাই। রিকভার অল দ্য শাই, বলতেছে দাই শাই ব্লোর এজ, এই যে তোমার যে হাওতাশা, এখান থেকে রিকভার করো, বেরিয়ে আসো। অন ডাবল প্লেজার, মানে আনন্দ নিয়ে। লিভ দাই কোল্ড ডিসপিউট, তুমি তোমার এই ঠান্ডা যে সময় এটাকে ত্যাগ করো। অফ হোয়াট ইজ ফিট, যেটা ফিট হয় পরিপূর্ণ হয়। অ্যান্ড নট, এবং যেটা হয় না। ফর সেক দাই কেস, তুমি তোমার খাঁচাকে ভেঙে ফেলো। দাই রুপ অফ দ্য সেন্স, তুমি তোমার এই বালির বাঁধকে তুমি ভেঙে ফেলো। হুইচ পিটি থটস হ্যাভ মেড, যেটা শুধুমাত্র তোমার জন্য একটা চিন্তা, একটা দয়ার চিন্তা। অ্যান্ড ম্যাট টু দি, এবং নিজেকে বানাও গুড কেবল মানে ভালো একটা কি তারে। অ্যান্ড টু এনফোর্স অ্যান্ড ড্রো, শক্তি দাও এবং ড্রো এবং নিয়ে আসো। অ্যান্ড বি দাই লো, এবং তুমি তোমার নিজের আইন তৈরি করো। অর্থাৎ সে হচ্ছে ঈশ্বরের আইনকে বাদ দিয়ে তখন হচ্ছে নিজের আইন তৈরি করার কথা বলতেছে। ওয়াইল দাউ ডিডস্ট উইং, যখন তুমি উইং করবা অর্থাৎ তুমি তোমার চোখের দৃষ্টি ফেলবা। অ্যান্ড উডস্ট নট সি, তখন তুমি আর দেখতে পাবা না। এওয়ে টেক হিট, বলতেছে যাও। টেক হিট মানে তুমি হচ্ছে শক্তি অর্জন করো। আই উইল অ্যাব্রোড, আমি হচ্ছে দূরে চলে যেতে চাই। কল ইন দাই ডেথস হেড কি দেয়ার, বলতেছে কল ইন দাই ডেথস হেড দি ইয়ার, যে এই যে তোমার ডেথ মানে মৃত্যু, সেই মৃত্যুকে কী করো তুমি হচ্ছে ওইদিকে যাও। টাই আপ দাই ফিয়ার, তুমি তোমার ভয়কে বেঁধে ফেলো। হি দ্যাট ফরবিয়ার, সে হচ্ছে এগুলাকে বহন করে। টু সুইট অ্যান্ড সার্ভ হিজ নিড, মানে সে তার নিজের যে সার্ভ মানে নিজের যে বাসস্থান বা নিজেকে সে হচ্ছে সেবা দিয়ে থাকে। ডিজার্ভস হিজ লুট, তার এই লুটকে তুমি ডিজার্ভ করো। তো পরবর্তী 4 লাইনে সে আসলে এটাতে কি বলছে, বাট অ্যাজ আই রেপড, যেহেতু আমি অলরেডি রেপড হয়ে গেছি, শেষ হয়ে গেছি। অ্যান্ড গ্রিউ মোর ফায়ার্স অ্যান্ড ওয়াইল্ড, এবং আমি আরও বেশি বন্য হয়ে যাচ্ছি এবং ওয়াইল্ড হয়ে যেতেছি। অ্যাট এভরি ওয়াইড, আমার প্রত্যেকটি শব্দের মধ্যে আমি হচ্ছে অনেক বেশি অসহিষ্ণু হয়ে যাচ্ছি, আমি অনেক বেশি বন্য হয়ে যাচ্ছি। মি থট আই হিয়ার্ড ওয়ান কলিং, হঠাৎ করে আমি আমার চিন্তার মধ্যে মানে শুনতে পেলাম চাইল্ড, মানে সন্তান বলে কেউ আমাকে ডাকতেছে। অ্যান্ড আই রিপ্লাইড মাই লর্ড, এবং আমি উত্তর দিলাম ও হে আমার ঈশ্বর, আমার লর্ড, আমার প্রভু। যখনই সে আসলে উত্তর দিল, এই উত্তর দেওয়ার ফলে সে যে আসলে ঈশ্বরের প্রতি বাধা, ঈশ্বরের প্রতি যে তার এখনও একটা মানে মনোভাব আছে, সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। এবং এইভাবে আমরা দেখলাম কবিতার শুরুতে হচ্ছে লেখক যেটা করলো সেটা হচ্ছে যে তার নিজের দুঃখগুলোকে সে প্রকাশ করলো। এই জীবন তার আর কি হবে, এই জীবন দিয়ে তার কি হবে, এরকম তার হঠাৎ করে সে বললো যে না, এইখান থেকে মুক্তি পাওয়া যায়। এবং যখন সে একসময় মুক্তির কথা খোঁজার চেষ্টা করলো, তখন হঠাৎ করে এই চাইল্ড লাইনে আইসা তার মনে পড়লো না, এই মুক্তি খোঁজার চেয়ে ঈশ্বর তাকে ডাক দিল চাইল্ড বলে, আর সে সঙ্গে সঙ্গে মানে তার সন্তান হিসেবে তাকে রিপ্লাই দিল মাই লর্ড হিসেবে। অর্থাৎ সে হচ্ছে ঈশ্বরের প্রতি থেকে গেল, ঈশ্বরের পথেই ফিরে আসলো।